প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি বর্তমানে এই পরিস্থিতিতে তোমরা পরিবারকে নিয়ে ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম স্থানাঙ্ক জ্যামিতির চতুর্থ পর্ব নিয়ে। তো এ পর্বে তোমরা যা জানতে পারবে বা যা নির্ণয় করতে পারবে সেটা হলো যে ঢাল কি তোমরা এটা বলতে পারবে। তারপর দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল সেটা তোমরা নির্ণয় করতে পারবে। তারপর ঢাল যদি কখনো ধনাত্মক হয় তখন আসলে কোণ কেমন হবে, ঢাল যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে কোণ কেমন হবে। আর দুইটি সরলরেখার ঢাল, একটা হলো m1 আর একটা হলো m2, এই দুইটি ঢাল যদি পরস্পর সমান হয় তখন ওই দুইটি সরলরেখা কেমন হবে। আবার ওই দুইটি সরলরেখার ঢালদের গুণফল যদি -1 হয় তখন সরলরেখা দুইটি কেমন হবে। তারপর y অক্ষের সমান্তরাল যদি হয় কোনো একটা সরলরেখা তখন আসলে বিষয়টা কেমন হবে। আর x অক্ষের যদি সমান্তরাল হয় তখন আসলে ঢাল কেমন হবে, এগুলো আমরা জানবো। আর ABC বিন্দু তিনটি যদি সমরেখা হয়, অর্থাৎ তিনটা বিন্দু যদি একটা সরলরেখার উপর অবস্থান করে তাহলে ঢাল কেমন হবে। তো সেক্ষেত্রে আজকের এই আলোচনায় যে সূত্র তোমাদের লাগবে, প্রয়োজনীয় সূত্র হলো আজকে সেটা হলো ঢাল m সমান হলো কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড হলো ভুজদ্বয়ের অন্তর। এর অর্থ হলো যে y2 - y1 ডিভাইডেড x2 - x1। তো এই সূত্র সম্পর্কে একটু আলোচনা করব এবং এই সূত্রের প্রয়োগ আমি এখানে তোমাদের দেখাবো। তো সেক্ষেত্রে আমি তাহলে শুরুতেই চলে যাব ঢালের সংজ্ঞায়। তো ঢালের সংজ্ঞাটা হলো এরকম যে কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মানকে বলা হবে ওই সরলরেখার ঢাল। আমি আবারও বলি, কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মানকে বলা হবে ওই সরলরেখার ঢাল। তো সেক্ষেত্রে মনে করো যে একটা সরলরেখা, বিষয়টা যদি এরকম হয় তাহলে একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কথার কথা এটা একটা সরলরেখা নিলাম, এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এই সরলরেখার ঢাল কত হবে। তো আমরা জানি যে কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। ঢালকে m দ্বারা প্রকাশ করতে হয়। তো ঢাল m সমান হবে tan থিটা। তো এই থিটার জায়গায় দেখো tan থিটার জায়গায় এখানে মান আমাদের কত, 45 ডিগ্রি। তো তাহলে tan 45 ডিগ্রির মান হলো 1। তাহলে এই সরলরেখার ঢাল হবে তোমার 1। তো আমরা এটা বলতে পারি যে এই সরলরেখার ঢাল সমান হলো 1। তাহলে আমরা সংজ্ঞায় জানলাম যে কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে বলা হয় ঢাল। এই 45 ডিগ্রিকে কিন্তু এখানে ঢাল বলা যাবে না, কারণ এই 45 ডিগ্রি tan 45 ডিগ্রির যে মানটা দেবে তখন হবে যে মান সেটাই হলো তোমার ঢাল। ওই কোণকে আমরা ঢাল বলতে পারবো না, কোণটা যখন ট্যানজেন্টের মান দেবে সেটাকে ওই মানকে আমরা ঢাল বলবো। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হলে। তো এখানে তাহলে ঢালের সংজ্ঞা তোমরা জানতে পারলে। এখন দুইটি বিন্দুগামী সরলরেখার ঢালটা কেমন হবে। যদি একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে যায় তাহলে তখন ঢাল কেমন হবে বা ঢাল কত আসবে। তো সেক্ষেত্রে আমরা তাহলে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করব। দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল, দুইটি বিন্দুগামী সরলরেখা ঢাল। তাহলে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢালের বিষয়টা হবে এরকম যে আমরা দুইটা বিন্দু নেব,
একটা বিন্দু নিলাম এ, এটা হলো x1, এটা হলো y1, আর একটা বিন্দু নিলাম বি, এটা হলো x2 আর হলো y2। তাহলে এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢালটা কেমন হবে? তো এই সরলরেখার ঢাল, তো সেক্ষেত্রে আমাদের সূত্র হলো যে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র, যেটা ঢাল, এখানেই লিখি যে ঢাল m সমান কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। তো এখানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর, এর অর্থ হলো এরকম যে কোটি, দেখো এখানে y1 আর y2 হলো কোটিদ্বয়ের অন্তর, মানে আমি এটা লিখতে পারি যে y2 মাইনাস y1, অর্থাৎ y এর পরিবর্তন ডিভাইডেড x এর পরিবর্তন, মানে ভুজদ্বয়ের অন্তর। তাহলে x2 মাইনাস x1, এটা হলো আমাদের কোটিদ্বয়ের অন্তর আর হলো ভুজদ্বয়ের অন্তর। এবার এটাকে আমরা এইভাবে বলতে পারি যে রাইস আর হলো রান, যেটাকে আমরা বলতে পারি যে ওঠা আর হলো হাঁটা। বিষয়টা এরকম, তুমি যখন এই এ বিন্দু নেবে তখন কি করবে, মূল বিন্দু থেকে তুমি কি করবে, x অক্ষ বরাবর তুমি x1 যাবে, x1 একক যাবে, যাওয়ার পর y অক্ষ বরাবর তুমি যখন y1 যাবে তখন তুমি এ বিন্দুর স্থানাঙ্ক পাবে। তাহলে তুমি যে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর গেলে, অর্থাৎ হাঁটলে, এটা হলো হাঁটা, অর্থাৎ তুমি রান করলে, তো এটা x অক্ষ বরাবর। y অক্ষ বরাবর যখন তুমি উঠবে যখন, সেটা হবে রাইস। তাহলে দেখো y এর পরিবর্তন মানে হলো রাইস করা, তার মানে হলো ওঠা, উপরের দিকে ওঠা y অক্ষ বরাবর। আর এখানে ভুজদ্বয়ের অন্তর যেটা x এর পরিবর্তন, তার মানে কি, তুমি যখন মূল বিন্দু থেকে ডান দিকে যাবে তখন তুমি কি করবে, একটা নির্দিষ্ট পথ অতিক্রম করবে, সেটা কি হলো রান করবে, যেটা হলো হাঁটা। তো সূত্রটাকে মনে রাখার সুবিধাতে এভাবে দেওয়া হয়, তো যেভাবে মনে রাখতে পারে। তো আমি যদি বি বিন্দুতে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি কি করব, তাহলে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর আমি কি করব, x2 একক যাব। তাহলে মূল বিন্দু থেকে আমি কি করব, x2 একক যাব, যাওয়ার পর y অক্ষ বরাবর আমি কি করব, y2 একক উঠলে যে আমি কি পাবো, এই বি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর আমার যেতে হবে x2 একক, গিয়ে ওখান থেকে আবার y অক্ষ বরাবর y2 একক গেলে আমি কি করব, বি বিন্দুতে যেতে পারবো। তাহলে এ আর বি এই দুইটি বিন্দুগামী সরলরেখা, এই যেটা হলো একটা সরলরেখা, এই সরলরেখার ঢাল হলো, তাহলে আমাদের ঢাল m সমান আমাদের কি লিখতে হবে, এই যেটা কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। এখন কথার কথা, এখানে যদি আমি এ বিন্দুর জায়গায় যদি আমি 2,3 নেই, আর এখানে যদি বি বিন্দুর জায়গায় যদি আমি 6,7 নেই, তাহলে আমার আসলে কি হবে, খেয়াল করে দেখো, আমি যদি মান বসাই, দেখো যে 2,3 আর 6,7, তো সেক্ষেত্রে আমাদের ঢাল কেমন আসবে, ঢাল m সমান আমরা লিখবো যে এবি সরলরেখার ঢাল কোটিদ্বয়ের অন্তর, কোটি মানে কি আমার এখানে 7 আর হলো 3, 7 মাইনাস 3, আর ভুজদ্বয়ের অন্তর 6 মাইনাস 2, তাহলে আমি উপরে পাবো কত, 4 পাবো, নিচেও 4, তার মানে 1। আমরা জানি যে m সমান হলো tan থিটা। তো এই যে m হলো এখানে ঢাল, তাহলে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল হলো আমার m এর মান কত, 1। এটা হলো আমার এই যে ঢাল m এর মান হলো 1। তাহলে আমরা জানলাম যে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল আসলে কিভাবে নির্ণয় করতে হয় বা কেমন হবে। এরপর আমি চলে যাব যে ঢাল যদি ধনাত্মক হয়, কথার কথা ঢালের মান যদি, এই যে মান যেমন এটা ধনাত্মক আসলে, তাহলে আসলে এখানে যে কোণ উৎপন্ন করবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেই কোণটি আসলে কেমন হবে, স্থূলকোণ হবে না সূক্ষ্মকোণ হবে। তো
তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো সেক্ষেত্রে দেখো ঢাল ধনাত্মক হলে, ঢাল যদি ধনাত্মক হয় তাহলে কি হবে? যেমন দেখো শুরুতে আমি যে কথা বলেছিলাম যে x এর মান যখন 2,3 আর 6,7 বিন্দু দিয়ে যায় তখন কিন্তু আমরা ঢাল পাইছিলাম কত? ঢাল পেলাম কত? কথা এটা হলো 2,3 আর 6,7 বিন্দুগামী একটা সরলরেখা। তো এই সরলরেখার ঢাল আমরা বের করলাম কত? m এর মান কিন্তু আমরা পেলাম 1। তো এখান থেকে আমরা কিন্তু tan থিটা সমান লিখলাম 1। তো বা tan থিটা সমান আমরা tan 45 ডিগ্রির মান জানি যে হলো 1। তো এখান থেকে আমরা কোণের মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এই যে কোণের মান অর্থাৎ এই যে কোণ, এই কোণটা পেলাম আমরা কত? 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি কোণ পেলাম, এই কোণটা আসলে কি কোণ? স্থূল কোণ না সূক্ষ্ম কোণ? তো আমি বলি যে তোমরা যখন ঢাল m এর মান যখন ধনাত্মক পাবে, ঢাল m এর মান 1 যখন ধনাত্মক হবে তখন তোমাদের এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি যে ছোট হবে। আর ঢাল m এর মান যখন ঋণাত্মক হবে তখন তোমাদের উৎপন্ন কোণটি হবে তখন তোমাদের স্থূল কোণ, অর্থাৎ 90 চেয়ে তখন বড় হয়ে যাবে। তো খেয়াল রেখো ঢালের মান ধনাত্মক হলে সূক্ষ্ম কোণ, আর ঢালের মান যখন ঋণাত্মক হবে তখন কোণের মানটা হবে স্থূল কোণ। বিষয়টা এরকম দেখো। তাহলে আরো একটা বিন্দু যদি আমি নেই যে 2,3, যেমন a একটা বিন্দু b একটা বিন্দু, 2,3 আর 3,6। তো আসলে ঢাল কেমন হবে? মানে এখানে যে আমরা ঢাল পাবো সেই এখানে এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা কি পাবো সেটাকে বের করে নেব। যদি ঢালের মান আমাদের এখানে ধনাত্মক হয় তো তাহলে সেখানে উৎপন্ন কোণটি হবে আমাদের সূক্ষ্ম কোণ। যেমন দেখো এখানে ঢাল m সমান আমি কি পাবো? a বিন্দু হলো আমার 2,3 আর 3,6। তাহলে কোটি দ্বয়ের অন্তর 6 - 3 ডিভাইডেড 3 - 2, তার মানে 3 ডিভাইডেড 1, তার মানে 3 পেলাম। তো এই যে ঢালের মান এখানে আমি পেলাম কত? ধনাত্মক, তার মানে আমার কোণটি হবে সূক্ষ্ম কোণ। এবার পরের যে বিন্দু দেখো p আর q, দুইটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ঢাল কি হবে? এখানে দেখো কোটি দ্বয়ের অন্তর 4 - 1 আর হলো ভুজ দ্বয়ের অন্তর -1 - 2, তাহলে এখানে 3 - 3, এখানে পেয়ে গেলাম -1। এই যে ঢালের মান আমি এখানে ঋণাত্মক পেলাম, ঋণাত্মক, তাহলে এখানে আমার কোণ হবে স্থূল কোণ। ঢালের মান আমি শুরুতে পেলাম কত? এখানে ধনাত্মক, তার মানে কোণ হবে আমার সূক্ষ্ম কোণ। তো সেক্ষেত্রে আমরা যদি চিত্র অঙ্কন করি একটা অনুমান থেকে দেখো, এবার যদি আমি বিন্দু বসাই দেখো এই যে p আর q এর ক্ষেত্রে p হলো 2,3, মূল বিন্দু থেকে ধরো 1 2 একক যাব, আর 1 মানে আমি 1 একক যাব, এখানে গিয়ে আমি একটা বিন্দু পাবো সেটা হলো 2,3। আর হলো -1,4, আমি মূল বিন্দু থেকে বাম দিকে -1 যাব, এক ঘর যাব, +4 মানে কি উপরে দিকে যাব আমি 1 2 3 4, আমি এখানে যাব। তাহলে দেখো এখানে যে কোণটা উৎপন্ন হলো এই যে এই কোণটা হলো তোমার স্থূল কোণ, এটা হলো স্থূল কোণ এই কোণটা। তাহলে দেখো এখানে একটা বিন্দু আমরা নিলাম কত? 2,1, এটা হলো 2,1, আর একটা বিন্দু এখানে আমরা পেয়ে গেলাম কত? -1,4 -1,4। এই দুইটি বিন্দু দিয়ে যে সরলরেখা গেল সেই সরলরেখাটা x অক্ষের সঙ্গে এখানে কোণ উৎপন্ন করলো কত? দেখো স্থূল কোণ উৎপন্ন করলো। তাহলে আমি বললাম যে ঢাল m এর মান যখন তোমার মাইনাস হবে তখন উৎপন্ন কোণ হবে তোমার স্থূল কোণ, ঢাল m এর মান যখন প্লাস হবে তখন উৎপন্ন কোণ হবে তোমার সূক্ষ্ম কোণ। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ঢাল ধনাত্মক আর ঋণাত্মক হলে আসলে কি হবে।
এরপর আমি চলে যাব যে দুইটি সরলরেখার ঢাল যদি তোমার পরস্পর সমান হয়ে যায়, তো সেক্ষেত্রে আসলে কি হবে। দুইটা সরলরেখা তোমাকে দেওয়া হলো, তো বলা হলো যে এই দুইটি সরলরেখার ঢাল বের করে দেখো যে ঢাল সমান, তো সেক্ষেত্রে এই সরলরেখা দুইটি আসলে কি হবে। তো আমি দুইটা সরলরেখা নেব। এখন দেখো এটা হলো কথার কথা ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। আবার এটা হলো ax2 প্লাস by2 প্লাস c2 সমান হলো, এটা একটা সমীকরণ। এই দুইটা সরলরেখার ঢাল একটা, এটার যদি হয় m1, কথার কথা এটা m1, এটা হলো m2, এই দুইটা ঢাল পরস্পর সমান হলে সরলরেখা দুইটি সরলরেখা দুইটি কি হবে, সমান্তরাল হবে। তাহলে ঢাল যদি দুইটি সরলরেখার ঢাল যদি পরস্পর সমান হয়ে যায়, তখন ওই দুইটি সরলরেখা কি হয়ে যায়, পরস্পর সমান্তরাল হয়ে যায়। অথবা তুমি এভাবে দিতে পারো, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়ে যাবে, পরস্পর সমান। এটার ঢাল হলো m1, এটার হলো m2, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। এবার যদি ঢাল দ্বয়ের গুণফল, ওই দুটি সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল যদি তোমার -1 হয়ে যায়, তখন সরলরেখা দুটি কি হবে। তো সরলরেখা m1 m2 সমান যদি -1 হয়, এই ক্ষেত্রে সরলরেখা দুইটি, দেখো একটা সরলরেখা, কথার কথা এটা একটা সরলরেখা, তো ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয়, তখন সরলরেখা দুইটি পরস্পরের উপর লম্ব হবে। তো এটা একটা সরলরেখা, এটা ধরো কথার কথা ax1 প্লাস by1 প্লাস c সমান 0, এটা c1 দাও। আবার এটা হলো ax2 প্লাস by2 প্লাস c2 সমান হলো 0। তো এই যে এই সরলরেখার ঢাল কথার কথা হলো m1, আর এই সরলরেখার ঢাল কথার কথা হলো m2। তো এই সরলরেখা দুইটি পরস্পর লম্ব হওয়ার শর্তই হলো যে এদের ঢাল দ্বয়ের গুণফল m1 আর m2 -1 হতে হবে, তাহলে সরলরেখা দুইটি পরস্পরের উপর তখন লম্ব হবে, এটাই হলো শর্ত। আর সরলরেখা যদি আসলে কখনো যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে তার ঢালটা কেমন হবে। সরলরেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, এটা হলো আমার x অক্ষ, এটা হলো আমার y অক্ষ, এটা হলো আমার x অক্ষ, x প্রাইম। যদি আমার y অক্ষের সমান্তরাল হয়, কথার কথা এরকম যদি হয় বিষয়টা, সরলরেখাটা y অক্ষের সমান্তরাল হলো, তখন আসলে ঢাল কি হবে। যদি কোন একটা সরলরেখা y অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেখানে কি হবে, x অক্ষের সাথে দেখো কোণ উৎপন্ন হবে কত, 90 ডিগ্রি। তোমরা খেয়াল করো, তো কোণ কিন্তু এখানে 90 ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি। তো যদি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে ঢালটা কেমন হবে আসলে। তো ঢাল m সমান কিন্তু আমরা লিখবো যে tan 90 ডিগ্রি। আর তোমরা জানো যে tan 90 ডিগ্রি কিন্তু অসংজ্ঞায়িত। তো সেই ক্ষেত্রে এখানে tan 90 ডিগ্রি যেহেতু অসংজ্ঞায়িত, তখন y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার ঢাল কিন্তু আসলে অঙ্কন, মানে ঢাল কিন্তু সম্ভব না। অর্থাৎ y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার ঢাল কখনোই পাওয়া সম্ভব না, কারণ y অক্ষের সমান্তরাল রেখাটি x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর 90 ডিগ্রি আমরা জানি যে tan 90 এর মান হলো অসংজ্ঞায়িত, তো সেক্ষেত্রে ঢাল এখানে নির্ণয় সম্ভব নয়। আবার যদি কথার কথা x অক্ষের সমান্তরাল হয়, তাহলে বিষয়টা কেমন হবে। যদি x অক্ষের সমান্তরাল হয়, যদি x অক্ষের সমান্তরাল হয়,
এক্স অক্ষের সমান্তরাল হয়, সেটা যদি এরকম হয়, সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হলো, যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কিন্তু এখানে দেখো এক্স অক্ষের সঙ্গে কিন্তু এখানে উৎপন্ন কোণ কি শূন্য না, তাহলে এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ থিটার মান কিন্তু এখানে 0 ডিগ্রি। এর আগেরটাই থিটার মান আমাদের কত ছিল, থিটার মান ছিল 90 ডিগ্রি ওয়াই অক্ষের যখন সমান্তরাল ছিল। এবার যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কিন্তু এখানে উৎপন্ন কোণ কিন্তু 0 ডিগ্রি, আর উৎপন্ন কোণ যদি 0 হয় তাহলে তোমরা জানো এখানে ঢাল m সমান tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রির মান কিন্তু তোমরা জানো 0, এটা তো অবশ্যই জানো যে tan 0 ডিগ্রির মান 0। তো সেক্ষেত্রে এখানে ঢাল কিন্তু শূন্য হয়ে যাবে। তো x অক্ষের সমান্তরাল হলে ঢাল শূন্য, y অক্ষের সমান্তরাল হলে ঢাল নির্ণয় অসম্ভব, মানে সম্ভব নয়। এরপর চলে যাব আমরা ABC তিনটি বিন্দু যদি সমরেখ হয়, মানে একটা রেখার উপরে যদি তিনটা বিন্দু থাকে তাহলে আসলে বিষয়টা কেমন হবে। তো আসলে যদি তিনটি বিন্দু সমরেখ হয় তখন বিষয়টা হবে এরকম, দেখো এ বি সি তিনটা বিন্দু নিলাম। এই ABC তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে কি হবে, AB এর ঢাল সমান হবে BC এর ঢাল সমান, আবার লিখতে পারো তোমরা AC এর ঢাল। তো যেগুলো দুইটা সমান দেখালে হয়ে যাবে। তো এই ABC বিন্দু তিনটি সমরেখ হবে যদি এদের AB এর ঢাল আর BC এর ঢাল আর AC এর ঢাল পরস্পর সমান হয়, তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে। তো এখানে দেখো E একটা বিন্দু, B একটা বিন্দু, C একটা বিন্দু। তো এই বিন্দু তিনটির ক্ষেত্রে আসলে ত্রিভুজ গঠন সম্ভব হবে কিনা। তো দেখো এই তিনটি বিন্দুর ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব যে আসলে AB এর ঢাল বের করে নেব। AB এর ঢাল সমান, দেখো আমরা লিখবো যে প্রতিদ্বয়ের অন্তর, তার মানে -2 মাইনাস মাইনাসে +3 ডিভাইডেড 4 - 0, তার মানে 1/4। আবার BC এর ঢাল সমান প্রতিদ্বয়ের অন্তর, তাহলে 1 + 2 ডিভাইডেড আমাদের 16 - 4, তাহলে 3 ডিভাইডেড এখানে 12, তার মানে 1/4। তো এখানে কিন্তু আমরা ঢাল দেখো পরস্পর সমান পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ABC বিন্দু তিনটি সমরেখ। আবার আমরা এখানে বলতে পারি যেহেতু বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ একটা সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু শূন্য হয়ে যাবে। আর কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়ে যাওয়া মানে কি, তাহলে কিন্তু তখন আমরা ওই বিন্দু তিনটি দ্বারা কিন্তু ত্রিভুজ গঠনও করতে পারবো না। অর্থাৎ তখন আমাদের বিষয়টা এরকম হয়ে যাবে যে একটা সরলরেখার উপরে ওই তিনটি বিন্দু অবস্থান করবে। তো এখানে আরো একটা দেখো প্রশ্ন আছে এরকম যে ABC বিন্দু তিনটি সমরেখ হলে প্রমাণ করতে হবে যে আমাদের কত 1/a + 1/b = 1। তো আসলে সমরেখ যদি হয় তাহলে আমরা জানি যে AB এর ঢাল আমরা বের করে নেব। AB এর ঢাল তাহলে প্রতিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর, তাহলে আমরা পেয়ে যাই মাইনাস, এটা পেলাম। আবার BC এর ঢাল তাহলে প্রতিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর, তাহলে আমরা পেয়ে যাই এটা। প্রশ্ন মতে বা শর্ত মতে তাহলে আমরা লিখতে পারি যে -b ডিভাইডেড a সমান 1 - b। তো আমরা এখানে যদি r গুণন করি তো -b সমান a - ab, তো আমরা এটা লিখতে পারি যে ab সমান a + b। আমরা লিখতে পারি যে ab সমান a + b ভাগ ab।
আমরা এটা লিখতে পারি যে 1 সমান a এর নিচে ab প্লাস b এর নিচে ab। তার মানে আমরা লিখতে পারি যে 1 সমান আমরা 1 এর নিচে b 1 এর নিচে a লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব 1/a প্লাস 1/b সমান হলো 1। এটাই প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারলে যে এরকম প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে তিনটি বিন্দু যদি সমরেখ থাকে বা সমরেখ হয় তো সেক্ষেত্রে তোমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আশা করি তোমরা আজকের আলোচনা ভালোভাবে বুঝতে পারলে যে আসলে ঢাল কি, দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল কেমন হবে, ঢাল যদি ধনাত্মক হয় তখন বিষয়টা কেমন হবে, ঋণাত্মক হলে কেমন হবে উৎপন্ন কোণ, তারপর ঢাল যদি পরস্পর দুটি সরলরেখা সমান হয় তখন সরলরেখা দুটি কেমন হবে, আবার দুইটির সরলরেখা ঢালের গুণফল যদি -1 হয় তখন আসলে সরলরেখা দুটি কেমন হবে, তারপর তোমরা y অক্ষের সমান্তরাল হলে সরলরেখার ঢালটা কেমন হবে, x অক্ষের সমান্তরাল হলে কেমন হবে, তিনটি বিন্দুগামী যদি হয় একটা সরলরেখা বা তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে তখন ওই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হবে, এই বিষয়গুলো তোমরা জানতে পারলে এবং এই সূত্রের প্রয়োগ আমি তোমাদের দেখালাম। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আমি যেটা বারবার বলি সেটা হলো যে তোমরা পরিবারের সঙ্গে থাকো, ভালো থেকো আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। তো আশা করি অনেক ভালো থাকবে। তো আল্লাহ হাফেজ।